জার্মানিতে স্টুডেন্টদের জন্য বেশ সুযোগ আছে, কারণ এখানে ফি ছাড়া পড়াশোনা করা যায়। ইমিগ্রেশন সিস্টেমটাকে যদি বলা হয়, সেটা ইউএসএ, অস্ট্রেলিয়া এবং ইউকে এবং কানাডা, এই চারটি দেশের ইমিগ্রেশন সিস্টেম অপেক্ষাকৃত অর্গানাইজড। কিছু ডিগ্রি আছে যেমন এমফিল টাইপের, যে মাস্টার্স প্লাস রিসার্চ অথবা পিএইচডি, এই কোর্সে যারা যাবে তাদের জন্য স্পাউস এবং আদার ডিপেন্ডেন্ট যেতে পারবে। এখান থেকে কেউ যদি ইউরোপে সেটেল হতে চায়, সেটা প্রক্রিয়াটা কীরকম? সিস্টেমেটিক ইমিগ্রেশন সেটা কি, যে আপনি জানবেন যে আপনার কখন ভিসা হবে, কখন সেটেলমেন্ট হবে, টার্গেট ভিত্তিক করতে পারবেন আপনি যদি ওরকমের এফিশিয়েন্ট হন এবং যদি প্রপারলি সব ডিল করেন। আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। আমার সাথে রয়েছেন যুক্তরাজ্যের ইমিগ্রেশন এক্সপার্ট ব্যারিস্টার মাহবুবুর রহমান। আমরা ট্যুরিস্ট ভিসা, বিজনেস ভিসা, স্টুডেন্ট ভিসা, ফ্যামিলি ভিসা সহ নানা বিষয় নিয়ে আমরা আলোচনা করব ব্যারিস্টার মাহবুবুর রহমানের সাথে। সরাসরি আমরা চলে যাচ্ছি মাহবুবুর রহমানের কাছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমাদের দেশ থেকে প্রচুর মানুষ বিদেশে থাকে, এদের অনেকে বৈধভাবে আছে, অনেকে অবৈধভাবে আছে, আবার বাংলাদেশ থেকেও একটা বড় অংশ বিদেশ যাওয়ার জন্য সবসময় চেষ্টায় থাকে। এখন ইউরোপের দেশগুলোর মধ্যে কোন দেশে সেটেল হওয়া কিছুটা সহজ এবং কোন দেশে যাওয়ার জন্য এখানকার বাংলাদেশের মানুষদের জন্য ভালো হবে? মূলত একটা ইয়াং জেনারেশন যখন তিনি পড়াশোনা করেন, সবার মধ্যে একটা টার্গেট থাকে যে তিনি পৃথিবীর কোনো ভালো দেশে গিয়ে কাজ করবেন, বাংলাদেশে যে আর্ন করে তার চেয়ে বেশি আর্ন করবেন, অথবা কেউ কেউ চিন্তা করে যে তিনি একটা ভালো জীবনের জন্য ফার্স্ট ওয়ার্ল্ডে গিয়ে থাকবেন। তো সেক্ষেত্রে অনেকগুলো দেশ এক এক সময় এক একটা স্কিম তারা ঘোষণা করে। যেমন ধরেন ইউকেতে গত কয়েক বছরে আপনি দেখছেন যে কেয়ার ভিসার একটা স্কিম ছিল, স্কিলড ওয়ার্কারের একটা স্কিম আছে, যেখানে আপনি কাজ নিয়ে এখান থেকে ইউকেতে গিয়ে কাজ করতে পারছেন। ইটালিতে মাঝে মাঝেই এরকমের কিছু অপরচুনিটি দেওয়া হয়। পর্তুগালে বেশ অপরচুনিটি ছিল বেশ কয়েক বছর, এখনও বিজনেস ভিসা এবং আরও কিছু ভিসার অপরচুনিটি আছে। জার্মানিতে স্টুডেন্টদের জন্য বেশ সুযোগ আছে, কারণ এখানে ফি ছাড়া পড়াশোনা করা যায়, কিন্তু আপনাকে হয়তো সার্টেন মানি থাকতে হয় নিজের অ্যাকাউন্টে। আর ইমিগ্রেশন সিস্টেমটাকে যদি বলা হয়, সেটা ইউএসএ, অস্ট্রেলিয়া এবং ইউকে এবং কানাডা, এই চারটি দেশের ইমিগ্রেশন সিস্টেম অপেক্ষাকৃত অর্গানাইজড। কিন্তু ইউরোপের অন্য দেশগুলো এত অর্গানাইজড না, কিন্তু তারা মাঝে মাঝে কিছু স্কিম ঘোষণা করে। তো মূলত স্টুডেন্ট ভিসার জন্য আপনি বলতে পারেন ইউকে, ইউএসএ, ইটালি, কানাডা, অস্ট্রেলিয়া, এই দেশগুলো আসলে মূলত খুবই সিস্টেমেটিক্যালি ভালো, এবং এইসব দেশে আপনি যদি এডুকেশন নেন তখন আপনি ওখানেও আপনি ভালো কিছু করতে পারবেন, ফিরে এসে নিজের দেশেও কন্ট্রিবিউট করার সুযোগ থাকে। ভালো অপরচুনিটি কিন্তু সব দেশগুলোতেই আছে, কিন্তু সবচেয়ে বড় সমস্যা যেটা হয় সেটা হচ্ছে যে একটা ভালো প্ল্যান দরকার হয়। এজন্য এই প্ল্যানটা সবাই করতে পারে না। এজন্য অনেক দেখা যায় অনেকে কনসালটেন্ট কোম্পানিগুলোর কাছে যায়, সেই কোম্পানিগুলো অনেক সময় দেখা মিসগাইড করে, এবং অনেকে দেখা যায় অনেক আর্লি এইজে যখন অ্যাব্রোডে স্টাডির জন্য চেষ্টা করে তখন প্রপার প্ল্যান করতে পারে না। এই জন্য অনেকে গিয়ে ওখানে কিন্তু পড়াশোনা কন্টিনিউ করতে পারে না। সেজন্য আমি সবসময় একটা কথা বলি যে যারা স্টুডেন্ট ভিসায় পড়াশোনার জন্য বিদেশে যেতে চান, স্পেশালি ফার্স্ট ওয়ার্ল্ডে, আপনাকে অবশ্যই একটা প্রপার প্ল্যান থাকতে হবে। আমি কী পড়বো, কোন সাবজেক্ট পড়বো, সেই সাবজেক্ট আমি পছন্দ করি কিনা, আমার ফিনান্সিয়াল ক্যাপাসিটি আছে কিনা। কারণ আপনার ফিনান্সিয়াল ব্যাকআপ যদি না থাকে, আপনি গিয়ে সেখানে কিন্তু ভালনারেবল হতে পারেন। মানে হচ্ছে কি, আপনি যাবেন ইউকেতে অথবা ইউএসএতে অথবা জার্মানিতে, তারপর দেখা যাচ্ছে যে আপনার কিন্তু বাংলাদেশ থেকে ফাইন্যান্স দিতে পারছে না, তখন আপনি কন্টিনিউ করতে পারবেন না এবং খুব একটা স্ট্রেসফুল লাইফের মধ্যে পড়তে পারেন। তো সেজন্য একটা প্রপার প্ল্যান দরকার এই ইয়াং জেনারেশনের, যে আসলে যারা বিদেশে পড়তে চায়, সেটা হয়তো সেখানে আপনি সেটেল হওয়ার জন্য অথবা দেশে এসে দেশকে সার্ভ করার জন্য। কিন্তু প্ল্যানটা থাকতে হবে যে আপনি কোন সাবজেক্ট পছন্দ করেন, আপনার প্রপার ফাইন্যান্স আছে কিনা, ইংলিশ স্কিলস আপনার ভালো থাকতে হবে। দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। জার্মানিতে আমি বলেছি যে কোনো ফি ছাড়া আপনি পড়তে পারবেন, কিন্তু আপনাকে সিস্টেমেটিক অ্যাপ্লিকেশনগুলো করতে হবে এবং ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি থাকতে হবে। যেমন জার্মান ল্যাঙ্গুয়েজ জানলে খুবই ভালো, ইংলিশেও তারা অনেক সময় ইউনিভার্সিটিগুলো ভর্তি করায়। ডিপেন্ডেন্ট ভিসা যুক্তরাজ্যে অনেকটাই সীমিত করে দিয়েছে। তাহলে বাংলাদেশ থেকে তো একটা অংশ স্টুডেন্ট যায় যারা হচ্ছে ওখানে পড়াশোনা করে তারপরে ওখানে সেটেল হবে, তারপরে তার ফ্যামিলি এখান থেকে নিবে অথবা পড়াশোনা চলাকালীন সময় তাদের ভবিষ্যৎ কী? ব্রিটেন সবসময়ই বাংলাদেশ এবং কমনওয়েলথ কান্ট্রিগুলো থেকে স্টুডেন্টদেরকে পড়াশোনার জন্য নিয়ে যায় বা যাওয়ার সুযোগ থাকে বা সুযোগ করে দেয়। সেই জন্য তার কিছু কন্ডিশন থাকে। তো কন্ডিশনগুলো হয় এরকমের যে কিছু সার্টেন ইংলিশ প্রফিসিয়েন্সি থাকতে হয়। যেমন ধরেন IELTS 5 থাকতে হবে বা IELTS 6 থাকতে হবে, এরকমের কিছু কন্ডিশন থাকে। কিন্তু গত বছরে তারা এটাকে অনেক সহজ করে দিচ্ছিল, এরকমের যে আপনি ফান্ড দেখানোর ক্ষেত্রে, যেমন একটা ইউনিভার্সিটিতে আপনি 13,000 পাউন্ড এক বছরের ফি।
তো সেক্ষেত্রে দেখানো হয় এরকমের যে আপনি এই 13,000 পাউন্ড আপনার অ্যাকাউন্টে থাকতে হবে, এটা ছিল সে জেনারেল রুলস। এবং এই অ্যাকাউন্টটা, এই টাকাটা কোত্থেকে আসলো, আপনার নিজের অ্যাকাউন্টে যে 13,000 টাকা আছে 1 বছরের ফি, এটা কি আপনার নিজের ইনকাম কিনা অথবা ফ্যামিলি দিয়েছে কিনা, এটা সোর্স অফ ইনকাম কি সেটাও বলা লাগতো। কিন্তু গত কয়েক বছরে তারা একটা সুযোগ দিয়েছিল যে ঠিক আছে, তোমার অ্যাকাউন্টে টাকা থাকলেই হবে, টাকাটার সোর্স কোত্থেকে আসছে সেই ব্যাখ্যাটা তারা জানতে চায় নাই। তখন অনেকে এটাকে মিসইউজ করেছে। তারা করেছে কি যে অনেকে জেনুইন স্টুডেন্ট না, তারা করছে কি যে মনে করেন তারা শুধু ইউকেতে যেতে চায়, তখন এরকম বিভিন্ন ব্যাংকের মাধ্যমে বিভিন্ন আদার ওয়েতে টাকা ট্রান্সফার করে কন্ডিশনাল বা কন্ট্রাক্টে তারা এরকমের টাকা দেখিয়েছে এবং ইউকেতে গিয়েছে। তারা জেনুইন স্টুডেন্ট না। তারা করছে কি একজন ডিপেন্ডেন্ট নিয়ে গেছে, অনেকে দেখা যাচ্ছে ডিপেন্ডেন্ট নিয়ে গেছে তারা আসলে জেনুইন ম্যারেজও করে নাই। এটা স্টুডেন্টদের ক্ষেত্রে হয়েছে, কেয়ার ওয়ার্কারদের ক্ষেত্রেও হয়েছে। তখন তারা যেটা করছে যে স্টুডেন্টদের যারা আন্ডারগ্রেড করতে যাবে, যারা মাস্টার্স করতে যাবে, তারা এখন আর ডিপেন্ডেন্ট নিয়ে যেতে পারবে না, তার মানে সিঙ্গেল পার্সন গিয়ে পড়াশোনা করবে। তারপর যদি আপনি সেখানে নতুন করে আপনার ফ্যামিলি লাইফ হয়, মানে হচ্ছে তখন আপনি কোনো সমস্যা নেই, আপনি তখন নতুন করে ফ্যামিলি লাইফ হলে তখন নতুন ভিসায় যখন সুইচ করবেন তখন আপনি ডিপেন্ডেন্ট থাকতে পারবে, সেক্ষেত্রে কোনো বাধা নেই। কিন্তু যারা পিএইচডি করবে অথবা মাস্টার্স প্লাস রিসার্চ করবে, মানে কিছু ডিগ্রি আছে যেমন এমফিল টাইপের, যে মাস্টার্স প্লাস রিসার্চ অথবা পিএইচডি এই কোর্সে যারা যাবে তাদের জন্য স্পাউস এবং আদার ডিপেন্ডেন্ট যেতে পারবে। কিন্তু স্টুডেন্ট হিসেবে আন্ডার গ্র্যাজুয়েট এবং মাস্টার্সদের এই বিষয়টি বন্ধ করা হয়। ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে যদি একটু বলি, আমাদের ইউরোপে প্রচুর মানুষ ওয়ার্ক পারমিট ভিসায় যায়, বিশেষ করে ইটালিতে 20 লাখ 25 লাখ 30 লাখ টাকা পর্যন্ত তার লাগছে ওয়ার্ক পারমিট ভিসায়। তো পার্শ্ববর্তী অন্যান্য দেশ থেকে দেখছি 1 লাখ 2 লাখ 3 লাখ টাকায় তারা কিন্তু চলে যাচ্ছে। শুধুমাত্র ইউরোপ না, আমাদের মিডল ইস্টেও একই অবস্থা। তো এটি আসলে কেন হচ্ছে এবং এই সিন্ডিকেটটা কি শুধুমাত্র বাংলাদেশ থেকেই নিয়ন্ত্রিত হয় নাকি ইউরোপ থেকেও এদের মানুষ রয়েছে, এবং নতুন সরকারের কাছে আপনার পরামর্শ কি থাকবে? মূলত এটা আমি একাধিকবার ইন্টারভিউ দিয়ে বলেছি জার্নালিস্টদের, ইউকের জার্নালিস্টদের, যে আমাদের সরকারের পক্ষ থেকে একটা এমন স্কিম থাকা দরকার বা এমন একটা টিম থাকা দরকার যারা রিসার্চ করবে যে কোন কোন দেশে আমরা আমাদের শিক্ষিত প্রশিক্ষিত কর্মী পাঠাতে পারি। তো আমার মনে হয় সেরকমের প্রপার, শুধু মালয়েশিয়া সৌদি আরব ছাড়া ওরকমের কোনো প্রপার টিম বা ওইরকম ওয়ার্ক করার মতো ফোর্স তাদের আছে বলে আমার মনে হয় না। তো সেক্ষেত্রে আমি যেটা বলি, যেমন ধরেন আমি যদি সৌদি আরবে একজন কর্মী পাঠাই, তার স্যালারি কত? তার স্যালারি দেখা 30,000 টাকা। কিন্তু আমি ইউকেতে একজন কর্মী পাঠাতে পারি ইংলিশ শিখিয়ে, ইলেকট্রিসিটির কাজ শিখিয়ে, আদার কিছু ওয়ার্ক শিখিয়ে, হ্যাঁ, তাকে কিন্তু আমি স্যালারি দিতে পারতেছি 2 লাখ টাকা। এমনকি এখন যে বাংলাদেশের পাউন্ডের দাম যেহেতু বেড়েছে, এটা 3 লাখ টাকা পর্যন্ত স্যালারি দিতে পারতেছি, 3.5 লাখ 4 লাখ টাকা স্যালারি হবে মাসে। তো এই জন্য আমরা যদি একটু কনসেন্ট্রেট করি এরকমের, যে ইটালিতে, ইউরোপের অন্য দেশগুলোতে এরকম টিম করে যে কোন কোন দেশে কখন কখন স্কিম থাকে যে ওয়ার্ক পারমিটে বা স্কিলড ওয়ার্কার তারা নিচ্ছে, সেক্ষেত্রে সরকার যদি এই বিষয়টি দেখভাল করে, তখন দেখা যায় কি যে এখানে সরকারি খরচ ছাড়া তেমন খরচ হয় না। যেটা আমি বলি মালয়েশিয়ার কথা, চায়নার কথা বলি, চায়না তো বলেন একটা অন্যতম বড় অর্থনীতির দেশ, ইন্ডিয়া একটা অন্যতম বড় অর্থনীতির দেশ, কিন্তু তারা করে কি তাদের ট্রেন্ড পিপলকে সরকার নেগোশিয়েট করে আপনার এরকমের দেখা যায় বড় দেশগুলোতে, ইউকেতে, আপনার সুইডেনে, বিভিন্ন দেশে তারা এরকমের পাঠায়। তখন কি সরকার নেগোশিয়েট করে। তো সরকার নেগোশিয়েট করলে যে সুবিধাটা হয় সেটা হচ্ছে আমি যে বলেছিলাম এর আগে, যে ফলস টাকা দেখানো অথবা ফলস ডকুমেন্টস বানানো, এই জায়গাটা তখন কম হয়। তখন হয় কি এই বড় দেশগুলো আপনার উপর আস্থা রাখতে পারে যে আপনি একটা জেনুইন কর্মী দিচ্ছেন, তখন আপনি কিন্তু বেশি কর্মী পাঠাতে পারবেন আর খরচ আপনার কম হবে, কারণ এখানে তেমন খরচ। এখান থেকে কেউ যদি ইউরোপে সেটেল হতে চায়, সেটা প্রক্রিয়াটা কীরকম? কেউ ইউরোপের কোনো দেশে থাকতে চান, যেমন ইউকে সহ আমি আপনাকে বলছি, তাহলে সিস্টেমেটিক ইমিগ্রেশন হচ্ছে ইউকেতে সবচেয়ে ভালো। সিস্টেমেটিক ইমিগ্রেশন সেটা কি, যে আপনি জানবেন যে আপনার কখন ভিসা হবে, কখন সেটেলমেন্ট হবে, টার্গেট ভিত্তিক করতে পারবেন আপনি যদি ওরকমের এফিশিয়েন্ট হন এবং যদি প্রপারলি সব ডিল করেন। এরপর জার্মানিতেও এই বিষয়টা ভালো আছে। আপনি পর্তুগালে আছে, কিন্তু পর্তুগালে হচ্ছে যে লো স্কিলড মাইগ্রান্ট, কারণ ইনকাম খুবই কম। স্পেনেও আপনি আইটি ভালো এখন কর্মী নিচ্ছে যদি ওরকম করা যায়। আর যারা একটু মনে করেন ওভারঅল চিন্তা করবেন যে আমি ওখানে সেটেল হব ফ্যামিলি লাইফ সহ, সেক্ষেত্রে আসলে বেস্ট হচ্ছে ইউনাইটেড কিংডম। এরপরে আপনি জার্মানি চেষ্টা করতে পারেন। আমি নিজেও ইউরোপে আমি গিয়েছি, অনেক মানুষ আমাদের এই ভ্যানিসে রাস্তায়
ঘুরছে, পানি বিক্রি করছে, মানে কোনো কাজ নাই, তাদের ভিসাও নাই। তো এদের ভবিষ্যৎটা কি? ভবিষ্যৎটা হচ্ছে যে যারা, আমি যেটা আগে বলেছিলাম, রুট টু সেটেলমেন্ট, স্টুডেন্ট ভিসায় গেলেন পরে সেটেল হলেন, আপনি ওয়ার্ক পারমিটে গেলেন সেটেল হলেন, সেগুলো যারা করে নাই, তার যারা বাই রুটে গিয়েছে, মনে করেন পানিপথে বা আদার ওয়েতে, যেটা খুবই ঝুঁকিপূর্ণ, সবসময় এটাকে আমরা নিরুৎসাহিত করি, না যাওয়ার জন্য বলি, এবং অবশ্যই না যাওয়ার জন্য বলি, অবশ্যই না যাওয়ার জন্য বলি। এই জন্য সরকারকে উদ্যোগী হওয়া উচিত, কারণ অনেকে মারা যায় কিন্তু পানিপথে গিয়ে। তো যেটা বললাম, দেশের ইমেজও নষ্ট হয়। এবং আপনি যখন ওখানে যাবেন, যাওয়ার পর আপনি ভিজিট ভিসায় গেলে আপনাকে আসলে প্রপার লিগ্যাল অ্যাডভাইস নিতে হবে আগে, যে আমি কেন যাচ্ছি। কারণ আমি দেখা যাচ্ছে যে একটা পরিবারের একমাত্র হয়তো আমি সম্বল, অথবা দেখা যাচ্ছে যে আমার হয়তো সন্তান থাকতে পারে, স্ত্রী থাকতে পারে। তো তখন যখন হয়, আপনি যখন ওখানে যান, তখন কিন্তু আপনি নিজে ভালনারেবল থাকেন, যদি প্রপারলি প্ল্যান করে না যান, ফ্যামিলিও ভালনারেবল থাকে। তো যারা এখন পর্যন্ত সেটেলমেন্ট রুটে নাই, অথবা ইলিগাল, বা আপনি বলতে পারেন যে ওভারস্টেয়ার হয়েছে, ভিসা চলে গেছে বা ভিসা নাই, তাদের যেটা হয় ইন জেনারেল, সেটা হচ্ছে ইউরোপে তাদের হয় কি, যে তারা উইদিন দ্য ইউরোপ, যেহেতু সেনজেন ভিসার রুটে আপনার একটু চলাফেরা করা যায়, যেমন ধরেন ফ্রান্স থেকে ইটালি আসা যায় ভিসা ছাড়া, কিছু রুট আছে, আপনি চলে যেতে পারেন অন্য অন্য দেশেও, ইউরোপের যেমন পর্তুগালে চলে যেতে পারেন। তখন অনেকে চেষ্টা করে যেই দেশে যখন একটা অপরচুনিটি দেওয়া হয়, যেমন ধরেন বলে যে তুমি যদি এই দেশে 10 ইয়ার্স থাকছো, প্রুফ থাকে, তাহলে তোমাকে আমরা পিআর মানে থাকার জন্য অনুমতি দিব। তখন এরকম অনেক সময় দিয়ে, যেমন ইটালি দিয়েছে অনেকবার, আপনার পর্তুগাল দিয়েছে, এখন পর্তুগাল একটু স্ট্রিক্ট করে দিয়েছে। তখন তারা করে কি, ওখানে গিয়ে তখন কাগজ জমা দেয় এজেন্ট ধরে, তখন তারা আস্তে আস্তে সেটেল হয়। এবং এটা কিন্তু খুবই জটিল, এবং একজন মানুষের আপনি যদি চেহারা দেখেন যে তারা কি পরিমাণে স্ট্রেসের মধ্যে দিয়ে জীবন গেছে তাদের, এবং এটা কখনোই এই দেশে যারা বাংলাদেশের ফ্যামিলি এটা অনুভব করতে পারে না। এবং এটা আমি অনেক সময় দেখি যে আসলে আমার নিজের দেখেও কান্না আসে, কারণ আমি অনেকের ইন্টারভিউ করেছি, দেখছি যে এটা কান্না আসার মতো। তো সেক্ষেত্রে আমি সবসময় আবারও বলবো যে যারা প্ল্যান নেবেন, ইউরোপে যাবেন অথবা পৃথিবীর যে কোনো দেশে যাবেন, ইউএসএতে যাবেন, যেখানে যান, এটা প্ল্যান করবেন, প্রয়োজনে কিছু খরচ করে কোনো কনসালটেন্টের কাছ থেকে বুঝবেন আগে যে আসলে আমি কেন যাচ্ছি দেশে, ওখানে আমার সেটেল হওয়ার কী কী পথ আছে। শুধু বডি পাস করে আপনাকে ফেলে দিল, আপনি সেখানে সেটেল হয়ে যাবেন, ইটস নট রাইট দ্যাট। সেই জন্য প্ল্যান করতে হবে, এবং মাস্ট আপনাকে ল্যাঙ্গুয়েজ শিখতে হবে যেই দেশে যাবেন। এটা কম্পালসারি, যারা শিখবেন না ওখানে যে আপনি কিন্তু আপনাকে কাজ দিবে না, না খেয়ে থাকতে হয়, রাস্তায় রাস্তায় হাঁটে, আমি অনেককে দেখেছি। এবং মিসইউজ হয়, মেয়েরা গেলে তো সিরিয়াসলি মিসইউজ হয়, কারণ হচ্ছে সিস্টেমেটিক মিসইউজ, ছেলেরাও অনেক মিসইউজ হয়। তো সেক্ষেত্রে একটি স্কিলস আপনি শিখতে পারেন, সেটা আইটি হতে পারে, এমনকি আপনি চুল কাটা যদি শিখে ইটালিতে যান, চুল কাটতে পারবেন। কারণ আপনি যদি কিছুই না জানেন, আপনি ইলেকট্রিসিটির কাজ শিখে যান, আপনি মনে করেন ফার্মার হবেন, আপনি ফার্মিং কিছুটা শিখে যান। কিন্তু দেখা যাচ্ছে আপনি কোনো কাজ করেন না, কিন্তু আপনি হঠাৎ করে গিয়ে আপনাকে ফার্মিংয়ে দিচ্ছে, আপনি কোনো কাজ করতে পারতেছেন না, আপনি কিন্তু তখন চাকরি চলে যায়, তখন আপনি লিগ্যাল স্ট্যাটাস হারিয়ে ফেলেন, তখন খুব সমস্যা হয়ে যায়। ট্যুরিস্ট ভিসার ক্ষেত্রে একজন যে যেতে ইচ্ছুক, তার কি কি যোগ্যতা দেখা হয়? সারা পৃথিবীতে ট্যুরিস্ট ভিসা কেমনে হয় সেটা আমি আপনাকে বলে দিই। পৃথিবীতে আমরা ফার্স্ট ওয়ার্ল্ডে যেগুলো দেখা হয় মোস্টলি, যেমন ধরেন প্রথম হচ্ছে আপনি যিনি যাবেন তার পারপাস অফ ভিজিটটা কী, এটাকে ঠিক করতে হবে। এখন মনে করেন আমি যাব জার্মানি কেন যাব? আমি ট্যুরিস্ট, হলিডেতে যাব। হলিডেতে গেলে এখন জার্মানি তখন দেখবে যে মানে অ্যাপ্লিকেশন যিনি অ্যাসেস করবেন, তিনি দেখবেন যে তিনি যে আসতেছেন, সে জার্মানিতে হলিডেতে যাচ্ছে, তিনি আগে কোনো দেশে কি গিয়েছেন? দেখেন আপনি কখনো নেপাল, মালয়েশিয়া বা অন্য কোনো দেশে যান নাই, নিজের দেশের আশপাশে, আপনি হঠাৎ করে জাম্প করে আপনি হলিডেতে যেতে চাচ্ছেন জার্মানি, এটা অনেক সময় বিশ্বাসযোগ্য হয় না। কিন্তু আপনি জার্মানিতে যদি কোনো সেমিনারে যান, এটা বিশ্বাসযোগ্য হয়, কারণ আপনার পারপাস অফ ভিজিট কি, আপনি একটা সেমিনারে যাচ্ছেন। তার মানে হচ্ছে পারপাস অফ ভিজিটটা আগে সুনির্দিষ্ট করতে হবে যে কেন আপনি যাবেন। সেক্ষেত্রে যদি হলিডেতেও আপনি যেতে পারেন, যেন আমার ক্লায়েন্ট সে ব্রিটেনে হলিডেতে গেছে, ফার্স্ট টাইম ব্রিটেনে গেছে, হলিডেতে গেছে, যখন এটা অ্যাপ্লিকেশন করা হয়েছে তখন দেখা গেছে সে মালয়েশিয়া গেছে একবার, নেপালে গেছে একবার, তার মানে হচ্ছে কি সে ঘুরেছে আগে 2টা দেশ। তখন যখন আমরা অ্যাপ্লিকেশন আমার কলিগরা যখন করেছে, তখন দেখা গেছে যে হ্যাঁ, এই অ্যাপ্লিক্যান্ট তিনি এর আগে দেশ ঘুরেছেন এবং এখন তিনি ইউকে ঘুরতে চায়, তাই এটা রিজনেবল হয়, পারপাস অফ ভিজিট তখন ঠিক থাকে। সেকেন্ড আসেন হচ্ছে যে আপনি যখন যাবেন, যাওয়ার পরে আপনি ফাইন্যান্সটা কোথায় পাওয়া যাবে, কি টাকা আছে আপনার জন্য। আর আপনি যেতে চাচ্ছেন ধরেন ইটালিতে ঘুরতে, যদি আপনার অ্যাকাউন্টে থাকে 2 লাখ টাকা, তো আপনার টিকিটের টাকাই তো হলো না। আবার আপনার তখন দেখা হবে যে এই ফাইন্যান্সটা তোমার কোত্থেকে আসলো। তার মানে আপনার অ্যাকাউন্টে যদি টাকা থাকে, রিজনেবল টাকা থাকতে হবে। এক্ষেত্রে এমন না যে 1 কোটি টাকা থাকতে হবে, তা না।
আমার ক্লায়েন্ট এমন আছে যে মাত্র 6 লাখ টাকা আছে, তিনি ইউকের ভিসা পেয়ে গেছেন। আমার এক ক্লায়েন্ট আছে যে 1.5 লাখ টাকা আছে, তিনি ইউকের ভিসা পেয়েছেন। কারণ কি, তখন দেখা যাচ্ছে তিনি যে জব করতেন সেখানে ক্রেডিবল জব করেন, তিনি সেখানে দেখা যায় 70,000 টাকা স্যালারি পান মাসে, এবং তিনি মাসে মাসে কিছু টাকা জমে তার, এবং এই জমে জমে তার 1.5 লাখ টাকা হয়েছে। এবং তিনি যাচ্ছেন, পারপাস কি, পারপাস হচ্ছে তিনি অফিসের কাজে যাচ্ছেন, অফিস তাকে টিকিট দিচ্ছে, তার মানে তার টিকিটের খরচ তার লাগছে না, অফিস তাকে হোটেল বুকিং করে দিচ্ছে। তার মানে হচ্ছে কি, তার ফাইন্যান্সটা ক্রেডিবল হতে হবে, যে আপনি টাকাটা কোত্থেকে আসবে, খরচটা কোত্থেকে আসবে। আপনি যখন যাচ্ছেন, আপনার যদি নিজের অ্যাকাউন্টে টাকা থাকে এবং সেই টাকাটার সোর্সটা কী এটা যদি এক্সপ্লেন করতে পারেন, এবং কত টাকা খরচ করবেন সেটা কোত্থেকে আসবে সেটা যদি দেখাতে পারেন, তাহলে কিন্তু আপনার ফাইন্যান্স ক্রেডিবল মনে হয় এবং আপনি ভিসা পেতে পারেন। থার্ড হচ্ছে মানে যেগুলো মেনলি দেখা হয়, থার্ড হচ্ছে যে আপনি যে ফেরত আসবেন আবার, সেটা নিশ্চয়তা কী, সেটা আপনি ডিক্লেয়ার করে বললেন যে আমি ফেরত আসবো, সেটা তো ক্রেডিবল বা বিশ্বাসযোগ্য বা অবিশ্বাসযোগ্য কিছু বলা যায় না। সেক্ষেত্রে তারা দেখে যে তিনি বাংলাদেশে এমন কোনো জব করে কিনা, এমন কোনো ব্যবসা করে কিনা, অথবা এমন কিছু কাজের সাথে জড়িত আছে কিনা যেটার কারণে তিনি এখানে ইন্টিগ্রেটেড প্রপারলি, তার এখানে কানেকশন আছে। এই জন্য দেখা যায় অনেক তরুণ যারা অবিবাহিত, আনমেরিড, তাদের ভিসা রিফিউজ বেশি হয়। কারণ দেখা যায় সে তো কেবল জব করতেছে, অথবা জব এখনও হয় নাই, তা তিনি অন্য দুইটা ভালোই দেখাইছেন যে তার টাকা কোত্থেকে আসছে অথবা কেন যাবেন সেগুলো ঠিকমতো দেখাইছে, কিন্তু তিনি যে ফেরত আসবেন সেই জায়গাটা একটু ক্লিয়ার না। কারণ হচ্ছে তার তো এখানে কোনো ইন্টিগ্রেশন নাই। তখন ইন্টিগ্রেশন কী থাকতে পারে, যেমন ধরেন একজন মাস্টার্স পাস করলো, তিনি হঠাৎ করে ঘুরতে যাবেন, এটা কেন ঘুরতে যাবা তুমি, ঘুরতে যাওয়ার তো কোনো কারণ থাকতে পারে না, তোমার এখন কাজ হচ্ছে জব খোঁজা। হ্যাঁ, এখন যদি এমন হয় যে আমি ঘুরতে যাচ্ছি, আমি এখন মাস্টার্স পাস, আমি এখন একটা ইউনিভার্সিটির টিচিং অ্যাসিস্ট্যান্ট হয়েছি, অথবা আমি একটা রিসার্চ ফেলো, এখন রিসার্চ ফেলো হওয়ার কারণে আমার রিলেভেন্ট রুটে আমার কিছু কাজ জার্মানির ফিল্ডে হয়তো ভালো করে, সেটা আমি দেখতে যাচ্ছি, তখন কিন্তু তিনি রিজনেবলি বলতে পারেন যে আমি ইন্টিগ্রেটেড হিয়ার, কারণ আমি এখানে কিছু কাজের সাথে আছি, যে কাজটা জার্মানিতে আমি দেখতে যাচ্ছি। তাহলে তার দুইটা ক্যাটাগরি কিন্তু ফুলফিল হয়ে যায়, তখন তার ভিসা হতে পারে বা হচ্ছে। তো সেক্ষেত্রে আমি 3টা মেইন কথা বললাম আর কি, আরও অনেক কিছু আছে, বাট মেইন 3টা হচ্ছে যে আপনার পারপাস অফ ভিজিট কি, কেন যাবেন ঘুরতে, সেটা ভালো করে ব্যাখ্যা করতে হবে এবং প্রপার হতে হবে। সেকেন্ড হচ্ছে আপনার টাকাটা কোত্থেকে আসবে, খরচ কে দিবে, নিজে দিলে নিজের টাকাটা কোত্থেকে আসলো, অফিস দিলে কেন অফিস দিবে, এই ব্যাখ্যাটা থাকলে ভিসা হওয়ার সম্ভাবনা খুবই বেশি। থার্ড যেটা, সেটা হচ্ছে আপনার নিজের দেশে মানে বাংলাদেশে আপনার কোনো একটা ইন্টিগ্রেশন আছে, কোনো একটা প্রতিষ্ঠানের সাথে জড়িত, চ্যারিটির সাথে জড়িত, কবিতা পরিষদের সাথে জড়িত আছে না, মানুষের সাথে ওঠা বসা আছে। তার মনে হবে কি যে সে গিয়ে সুইডেনে গিয়ে ভালনারেবল হবে, আর চেষ্টা করবে না, সে ফেরত আসবে। কারণ হচ্ছে কি, সে মানুষের সাথে ওঠা বসা করে, মানুষের সাথে কাজ করে, অথবা তার প্রপার জব আছে, তখন তার ভিসা হয়। এই 3টে হচ্ছে মেইন, অন্যগুলো হচ্ছে জাস্ট আপনি বলতে পারেন ডকুমেন্ট, আদার্স, এই সেই। কিন্তু এই 3টা যদি কেউ প্রপারলি এক্সপ্লেন করতে পারে এবং সেটা যদি ক্রেডিবল হয়, তখন তার ভিজিট ভিসা হয় এবং তিনি পৃথিবীর যে কোনো দেশেই ভিজিট ভিসা পেতে পারেন। হ্যাঁ, সেক্ষেত্রে হতে পারে যে ভিজিট ভিসায় কি কোনো রুট টু সেটেলমেন্ট আছে, কোথাও সেটেল হতে পারে। ভিজিট ভিসায় রুট টু সেটেলমেন্ট কোথাও পৃথিবীর কোথাও নাই সরাসরি। হ্যাঁ, কোনো দেশে আছে, যেমন আপনি যদি সেফ এন্ট্রি করতে পারেন আপনি পর্তুগালে, তখন আপনার কিছু কাজ করার সুযোগ দিত তারা, সেটা তারা একটু রেস্ট্রিক্ট করছে এখন। তখন কাজ করার সুযোগ আবার ফ্রান্সেও ছিল। ফ্রান্সে যদি কোম্পানি চায় আপনি কোন ভিসায় আসছেন দেখতো না তারা, বা দেখে না, আপনি তখন কাজ দেখাতেন, তখন একটা পর্যায়ে গিয়ে আপনাকে তারা থাকার একটা অনুমতি দেয়, কিন্তু সরাসরি সেটেলমেন্টের সুযোগ নাই। ব্রিটেনে এই রকমের কোনো সুযোগই নাই। কিন্তু এখানে যেটা আছে যে ব্রিটেনে আপনি যদি ভিজিট ভিসা যান, সেখানে আপনি কিছু কাজ করতে পারবেন, যেমন বিজনেস কনসালটেন্ট হতে পারবেন, ইউনিভার্সিটিতে আপনি পার্ট টাইম কিছুদিন পড়াতে পারবেন, সার্টেন টাইম একটা আছে, এটা এক্সপ্লেন করা লাগে, এবং ইনকামও করতে পারবেন। কিন্তু আপনি রেস্টুরেন্টে গিয়ে কাজ করতে পারবেন না, কনসালটেন্সি করতে পারবেন, বিজনেস মিটিং করতে পারবেন, আপনি লেকচার দিয়ে ইনকাম করতে পারবেন, হুজুর ওয়াইজিনরা যখন যায় তারা গিয়ে ইনকাম করতে পারে, এরকম কিছু আছে। আবার যদি এমন হয় ভিজিট ভিসায় রুট টু সেটেলমেন্টের ক্ষেত্রে এরকম একটা আছে, সারা পৃথিবীতে আছে, ওই দেশে আপনি যদি যান, কোনো কারণে যদি আপনার নিজের দেশে ফেরার ক্ষেত্রে সমস্যা থাকে, যেমন লাইফ রিস্ক থাকতে পারে, পলিটিক্যাল রিজন, আদার কোনো রিজনে, যদি ইউনাইটেড নেশনসের যে 5টি কনভেনশন আছে, যেমন মনে করেন আপনার পলিটিক্যাল কোনো সমস্যা, ওপিনিয়নের কারণে সমস্যা থাকতে পারে, আপনি কোনো স্পেশাল সোশ্যাল গ্রুপে যদি থাকেন, যেমন ধরেন উইমেন, আপনি যদি এমন হয় জার্নালিস্ট বা আদার, তারা যদি নিজের দেশে ফিরতে না পারে, তখন তারা ওখানে অল্টারনেটিভ ভিসা অ্যাপ্লিকেশন করতে পারে। আবার মনে করেন অনেক ন্যাশনালিটির জন্য, যেমন রোহিঙ্গারা, তাদের ন্যাশনালিটি অ্যাকসেপ্ট করা হয় নাই এখানেও ওখানেও, মানে মিয়ানমারও মানে না, আমরাও মানি না,
মানে বাংলাদেশেও, তারা যদি তখন ওই দেশে যায়, কোনো কারণে যদি ফিরতে না পারে, তখন তারা অল্টারনেটিভ অ্যাপ্লিকেশন করলে তখন তাদেরকে একটা থাকার সুযোগ থাকে এবং সেটা রুট টু সেটেলমেন্ট হয়। অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান সময়ের জন্য। আমরা ইউরোপের বিভিন্ন ভিসা প্রক্রিয়া নিয়ে আলোচনা শুনছিলাম যুক্তরাজ্যের ইমিগ্রেশন এক্সপার্ট ব্যারিস্টার মাহবুবুর রহমানের।